ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে সপ্তম দিনের মতো রাজপথে সমর্থকরা। মৎস্য ভবন মোড় অবরোধ, বন্ধ যান চলাচল। ইশরাকের তার যে প্রাপ্য স্থান, এই স্থান ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আন্দোলন। আসলে আমাদের তো একটাই দাবি, সেটা হচ্ছে ইশরাককে ক্ষমতায় বহাল করা। যতক্ষণ পর্যন্ত ওই মেয়র পদে প্রতিষ্ঠিত না হবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। ঢাকাবাসীর আন্দোলনে আমরা সবাই সংহতি প্রকাশ করেছি। এই যানজট যদি থাকে, এইভাবে যদি থাকে, চলতে থাকে, তা আমাদের জনগণের অনেকই অসুবিধা হবে। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশকাল। ডেমোক্রেসি এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারিলি রিজেক্ট হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইসি পুনর্গঠন ও স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপি নেতা জয়নুল আবদিন। ষড়যন্ত্র থেকে বাঁচতে অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান নেতাদের। শুধু বিদেশ নয়, বেতন না দিয়ে ঢাকার বাইরেও যেতে পারবেন না কারখানা মালিকরা। কঠোর বার্তা শ্রম উপদেষ্টার। ঈদ সামনে রেখে ২৮ মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ। তলবের একদিন পর দুদকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই পিও এবং এনসিপির সাবেক নেতা তানভীর। ২ ঘণ্টা ব্যাপী জিজ্ঞাসাবাদ, দুর্নীতি অনিয়মের অভিযোগ অস্বীকার। বিশ্বের সবচেয়ে দূষিত ৫ নদীর একটি এই বুড়িগঙ্গা। যত দখল কন, যত কিছুই কন, সবকিছু একমাত্র ময়লার কারণে। নদীতে মাছ তো বলো, মাছের ক্ষয়শো নাই। দখল দূষণে মৃতপ্রায় ঢাকার প্রাণ বুড়িগঙ্গা। প্রতিদিন মিশছে অন্তত ৯০ টন ময়লা। তলদেশেও মিলছে প্লাস্টিক বর্জ্য। দোষীদের শাস্তির আওতায় আনার দাবি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা সপ্তম দিনের মতো রাজপথে সমর্থকরা। সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে জড়ো হন হাজারো মানুষ। স্লোগানে দাবি জানান ইশরাককে দ্রুত শপথ পড়ানোর। এদিকে অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। স্লোগানে উত্তাল রাজধানীর মৎস্য ভবন এলাকা। মিছিল নিয়ে জড়ো হতে থাকেন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার টানা সপ্তম দিনের মতো রাজপথে সমর্থকরা। নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভের পাশাপাশি অবরোধ করেন মৎস্য ভবন মোড়। আন্দোলনকারীদের দাবি ইশরাককে দ্রুত শপথ পড়ানোর। আদালতের রায়ের পরও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। ইশরাক এখানে যোগ্য প্রার্থী, জাতি যখন মেনে নিছে, তাহলে এটা সরকারের সমস্যাটা কোথায়, এটা তো আমরা বুঝি না। প্রতিজ্ঞা করেছে ঢাকাবাসীকে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ না করানো হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। তার যে প্রাপ্য স্থান, এই স্থান ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা ঢাকা সিটি কর্পোরেশনের সকল নাগরিক যাতে তাদের নাগরিক সুযোগ সুবিধা পায়, এই জন্যই আমাদের আন্দোলন। আসলে যতক্ষণ পর্যন্ত শপথ না পাঠ করাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এদিকে মৎস্য ভবন মোড় অবরোধ করায় আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমি একটা জরুরি কাজে বের হয়েছি, এখন এটা আমার তো এখন আমি যাইতে পারতেছি না। গরমের ভিতরে রাস্তার ভিতরে বসে থাকা তো কষ্টকর। কোর্ট টাইম তো অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। আমি প্রায় লাস্ট 2 আওয়ার্স ধরেই এখানে স্টাক, তো অবশ্যই ভোগান্তি তো হচ্ছে। এই যানজট যদি থাকে, এইভাবে যদি থাকে, চলতে থাকে, তা আমাদের জনগণের অনেকই অসুবিধা হবে। অবরোধ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মৎস্য ভবন এলাকায় আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাব তার কাছে। মেঘ,
যতক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এখানকার যে ইশরাক সমর্থকরা রয়েছে, তারা তেমনটাই বলছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি নগর ভবনের পাশাপাশি আজ কিন্তু টানা 7ম দিনের মতো তারা রাজপথে অবস্থান করছে। তবে আজ তারা নগর ভবনের পাশাপাশি রাজধানীর যে মৎস্য ভবন এলাকা রয়েছে সেই এলাকায় তারা অবস্থান নিয়েছে। সকাল থেকে তারা মুহুর্মুহুর স্লোগানে পুরো এলাকায় উত্তাল করে রেখেছে এবং তারা বারবার একটি কথাই বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ থেকে তাদের নিজ গন্তব্যস্থানে ফিরে যাবে না। একটু জানিয়ে রাখতে চাই যে এদিকে কিন্তু আজ হাইকোর্টের যে একটি রায় হওয়ার কথা ছিল সেই রায় কিন্তু হয়েছে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি পিছিয়ে কিন্তু বৃহস্পতিবার ধার্য করেছে হাইকোর্ট। তার প্রেক্ষিতেই তারা বারবারই বলছে যে যেহেতু আগামীকাল আবার রায় পিছানো হয়েছে সেই জায়গা থেকে তারা আজকে এখানেই অবস্থান কর্মসূচি পালন করবে এবং যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কোনো সরকারের পক্ষ থেকে রায় আসবে না ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। আরেকটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র তখন নির্বাচিত হন এবং সেই সঙ্গে একই বছরে 2 ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়েই কিন্তু 2020 সালের 3 মার্চ কিন্তু মামলা করেন ইশরাক। তারই প্রেক্ষিতে কিন্তু এই ধারাবাহিকতায় গত 1 সপ্তাহ যাবত অর্থাৎ আজকে সহ টানা 1 সপ্তাহ কিন্তু এই যে ইশরাক সমর্থকরা রয়েছে তারা এই রাজপথে অবস্থান করছেন। তবে একটু জানিয়ে রাখতে চাই এই যে তারা মৎস্য ভবনে অবস্থান নিয়েছেন এর ফলে কিন্তু সাধারণ যে সকল মানুষরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং সেই সঙ্গে এই মৎস্য ভবন এলাকার আশপাশে যে সকল এলাকাগুলো রয়েছে সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তাদের স্পষ্ট একটাই বার্তা, যতক্ষণ পর্যন্ত তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না। তো এই ছিল আমার কাছে রাজধানীর মৎস্য ভবন থেকে সর্বশেষ খবর। মৎস্য ভবন এলাকা থেকে সহকর্মী তানভীর হাসান মেঘ। এদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আগামীকাল। আজ আদেশ দেওয়ার কথা থাকলেও দুপক্ষের আইনজীবী শুনানি করেন। পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান নিজেদের মধ্যে আলোচনা করে কাল সকাল 11টায় আদেশ দেবেন তারা। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আবেদনটি করেন দক্ষিণের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। 27 এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী কোনো ইলেকশন ট্রাইব্যুনাল দায়েরের 30 দিনের মধ্যে অর্থাৎ ইলেকশন হওয়ার 30 দিনের মধ্যেই মামলা দায়ের করতে হয় এবং সেই মামলার 30 দিন পার হয়ে যাওয়ার পরে কোনোভাবেই আর আর্জি সংশোধনের সুযোগ নাই। হাইকোর্ট এবং সুপ্রিম ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়, এইটা খারাপ নজির হবে। কারণ তাহলে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমপি, মেয়রের সব ইলেকশনগুলো, উপজেলার সব ইলেকশনগুলো তৃতীয় পক্ষে এসে বলবে যে আমার অধিকার আছে মামলা করার জন্য। আমরা প্রত্যাশা করছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারিলি রিজেক্ট হবে। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আজকে আদেশের জন্য দিন ধার্য করেছিলেন বিচারপতিরা, কিন্তু আজকেও দেখেছি যে দুপক্ষের শ্বাসরুদ্ধকর শুনানি হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে আইনি পয়েন্টে কোনো ধরনের ছাড় দিতে নারাজ। মূল কথা যেটি দাঁড়িয়েছে যে যেই ব্যক্তি এই রিটটি করেছেন তিনি রিটটি করার এখতিয়ার রাখে কিনা, এটিই কিন্তু ইশরাকের আইনজীবী যারা তারা প্রশ্ন তুলেছেন। কারণ হচ্ছে যে নির্বাচনী ট্রাইব্যুনাল একটি রায় দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে এবং সেই আপিল করার সুযোগটি পাবেন নির্বাচন কমিশন, অর্থাৎ
যে মেয়র যাকে অবৈধ ঘোষণা করা হয়েছে সেই সংক্ষুব্ধ দুপক্ষ কিন্তু তারা কেউই কিন্তু নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেননি। তৃতীয় একজন ব্যক্তি হিসেবে, একজন ঢাকা দক্ষিণের বাসিন্দা হিসেবে তিনি এই রিটটি করেছেন। এটি করতে পারেন না, এটিই কিন্তু ইশরাকের আইনজীবীরা বারবার বলার চেষ্টা করেছেন। অন্যদিকে ইশরাকের শপথ পড়ানোর বিপক্ষে যারা রিটটি করেছেন তারা যেটি বলছেন যে যেহেতু বিচারিক আদালত অর্থাৎ নির্বাচনী ট্রাইব্যুনাল মামলার প্রতিটি ক্ষেত্রে নানা ধরনের অসঙ্গতি হয়েছে, প্রতিটি ক্ষেত্রে আইনের ভায়োলেশন করা হয়েছে, সেক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে তারা উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন এবং উচ্চ আদালত সংবিধানের যে 102 ধারা অনুযায়ী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন। তারও কিন্তু পাল্টা জবাব দিয়েছেন ইশরাকের আইনজীবীরা। তারা বলছেন যে ইশরাকের মেয়রের শপথের ইস্যু এখন শুধুমাত্র আইনি দিকেই সীমাবদ্ধ নয়, এটি একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেই রাজনৈতিক ইস্যুতে আদালত হস্তক্ষেপ করতে পারে কিনা সেই প্রশ্নটি কিন্তু ইশরাকের আইনজীবীরা তুলেছেন। সব মিলিয়ে আজকেও প্রায় 12:30 থেকে শুনানি হয়েছে। প্রায় 1 ঘন্টা শ্বাসরুদ্ধকর শুনানি শেষে আদালত জানিয়েছেন যে তার যে বেঞ্চের যে কনিষ্ঠ বিচারপতি রয়েছেন তারা দুজনেই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আলোচনা করে আগামীকালকে 11:15টার দিকে ইশরাকের শপথ পড়ানো না পড়ানো ইস্যুতে যে রিটটি হয়েছে সেটি তারা এ বিষয়ে আদেশ দিবেন। একটি বিষয় বারবারই যেটি ইশরাকের আইনজীবী বলার চেষ্টা করেছেন যে ইশরাকের কে মেয়র ঘোষণা করেছেন আদালত, নির্বাচন কমিশনও গেজেট প্রকাশ করেছে এবং গেজেট অনুযায়ী আগামী সোমবারের মধ্যে ইশরাককে শপথ পড়াতে হবে। যদি ইশরাককে শপথ পড়ানো না হয় সেটি তাহলে আদালতের রায়ের লঙ্ঘন হবে এবং যারা লঙ্ঘন করবেন তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন। এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। সব মিলিয়েই আগামীকালকে 11:15টার দিকে এই বিষয়টি নিয়ে রায়ের সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। এবার অন্যান্য প্রসঙ্গ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ইসি পুনর্গঠন ও স্থানীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। দ্রুত দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপি নেতাদের। এদিকে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন আগে জাতীয় নাকি স্থানীয় ভোট হবে সে সিদ্ধান্ত নেবে সরকার। জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন, এমন প্রশ্নে শুরু থেকেই বিতর্কে জড়িয়ে পড়ে নাসিরউদ্দিন কমিশন। সবশেষ আদালতের রায়ের পর আইন মন্ত্রণালয়ের প্রস্তাবনা ছাড়াই 27শে মে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে গেজেট প্রকাশ করায় আরও তোপের মুখে পড়ে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি। বুধবার আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশে যোগ দেন এনসিপি নেতাকর্মীরা। আমাদের দুইটা দাবি আজকে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন পুনর্গঠন, আরেকটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। একটা মেয়াদ চলে গেছে, এইরকম একটা পজিশনে সিটি কর্পোরেশন নির্বাচনকে তারা হালাল করার জন্য যেভাবে তড়িঘড়ি যে সিস্টেমটা করেছেন সেটাতে স্বভাবতই আমাদের আস্থা ওনারা নষ্ট করেছেন। নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে স্থানীয় সরকার নির্বাচন দিতে কমিশনের প্রতি আহ্বান জানান। অন্যথায় কমিশনের পদত্যাগ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আসে বিক্ষোভ কর্মসূচি থেকে। সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান নেতারা। ইসিকে পুনর্গঠন করতে হবে। ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপত্রের ভূমিকায় তারা পালন করেছে। অবিলম্বে এই ইসিকে পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশনের মূল ফটকে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাব তার কাছে। কুমু, 2 ঘন্টা বিক্ষোভ সমাবেশের পর জাতীয় নাগরিক পার্টি তারা তাদের যে কর্মসূচি সেটি স্থগিত বা শেষ করলেন এবং এই 2 ঘন্টায় যারা এনসিপির নেতা ছিলেন তাদের সকলের একটাই দাবি যে তারা বলছেন
যে নির্বাচন কমিশন পুনর্গঠন, একই সাথে স্থানীয় সরকার নির্বাচনে তারা জোর দাবি জানিয়েছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশন যেসব কার্যক্রম করছে, ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন একটা অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিয়ে সেখানে যে মেয়র পদে যে গেজেট প্রকাশ করেছে তাতে তারা নিরপেক্ষতা হারিয়েছে এবং এই কমিশন যেহেতু 2022 সালের আইনে গঠিত হয়েছে, যার কারণে সেটি ফ্যাসিস্ট আইনের আদলে এই কমিশন গঠন, সেই কমিশনের মাধ্যমে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যার কারণে তারা বলছেন যে বর্তমানে যে নাসিরউদ্দিন কমিশন, সেই কমিশন পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠনের পর আগে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হবে, কারণ জাতীয় নির্বাচন ওই কমিশনও পারবে কিনা সেটির ট্রায়াল হিসেবে বা সেটি পরীক্ষামূলক হিসেবে তারা বলছেন যে স্থানীয় সরকারের নির্বাচন দিয়েই কমিশনের পরীক্ষা নেওয়া হবে। যদি কমিশন সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তারপরেই আসলে জাতীয় নির্বাচনের বিষয়। তারা বলছে যে এর আগে কোনোভাবেই জাতীয় নির্বাচন করতে দেয়া হবে না এবং সেটি দেশের মানুষের সাথে বিট্রে করা হবে। যার কারণে বলছেন যে যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করতে হলে সংস্কার কমিশন অথবা ঐক্যমত্য কমিশন যেসব সুপারিশ করেছে সেসব সুপারিশের আলোকেই যাতে করে কমিশনের পুনর্গঠন করা হয় এবং কমিশন পুনর্গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ কমিশন গঠনের মধ্য দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনের পরে আসলে জাতীয় নির্বাচনের ইস্যু আসবে। সেটি না হলে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই ধরনের কর্মসূচি হয়তো আবারও দিবেন বলে জানিয়েছে এনসিপি নেতারা। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে থেকে সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। জাতীয় নির্বাচন পেছাতে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি তার। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক আন্দোলনের এক অনুষ্ঠানে কথা বলেন জয়নুল আবদিন। বিচারক করেছে, রায় দিয়েছে, কার ইঙ্গিতে, কার বলে, কার পরামর্শে? আপনার হাতে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, জনগণ দিয়েছে, ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল দিয়েছে। আপনার তো ভয় পাওয়ার কথা না, কারণ সবাই আপনার সাথে। তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন না? 11টায় নির্বাচন কমিশন অফিসের সামনে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল হবে। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? এদিকে জোর করে কোনো দাবি আদায় করা ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে ময়মনসিংহের টাউন হল অডিটোরিয়ামে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। যদি জোর করে সেটা আদায় করা হয় তাহলে এটা অভিপ্রেত না। দুপুরের সময় আরো থাকছে। যশোরে বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ফ্লাইপাস, সুদৃঢ় হয়েছে 3 বাহিনীর পারস্পরিক সমন্বয়, বললেন নৌবাহিনী প্রধান। রাজস্ব বোর্ড বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সেই সঙ্গে চেয়ারম্যানের পদত্যাগ ও তার সঙ্গে লাগাতার অসহযোগের ঘোষণা দেওয়া হয়েছে। দুপুরে আগারগাঁওয়ের এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে আগামী 24, 25 ও 26 মে ঢাকা ও ঢাকার বাইরে সব দপ্তরে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতার বাইরে থাকবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতির পর বুধবার অবস্থান কর্মসূচি পালন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি না আদায় হওয়ায় নতুন কর্মসূচি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
সংস্থাটির চেয়ারম্যান সংকট নিরসনে প্রকৃত তথ্য আড়াল করছেন এমন অভিযোগ এনে তার পদত্যাগ দাবি ও অসহযোগিতা করার কর্মসূচি দেওয়া হয়েছে। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করে রাজস্ব বোর্ড সংস্কারে পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশের দাবি জানানো হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে 22 মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি অব্যাহত এবং 24, 25 ও 26 মে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। 24 মে এবং 25 মে সকল এলসি স্টেশন সমূহ ব্যতীত ট্যাক্স কাস্টমস ভ্যাট বিভাগের সকল দপ্তরের পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। 26 মে যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে তাদের 13 জন প্রতিনিধি অংশ নিলেও দাবি দাওয়া শোনার জন্য যথাযথ সময় দেয়া হয়নি। মিটিং এই সরকারের নীতি নির্ধারকগণের বক্তব্য এবং সভা শেষে মিডিয়ায় প্রদত্ত বক্তব্য আমাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। আমরা সবশেষে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। টেকসই ও কার্যকর সংস্কার করে শক্তিশালী ও জবাবদিহিতামূলক রাজস্ব বোর্ড গঠনে সকল অংশীদারদের মতামত নেয়ার তাগিদ দেন এনবিআর কর্মকর্তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 7 দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন সমিতি থেকে আসা কর্মীরা। তাদের অভিযোগ, সংস্কার কার্যক্রমে গুরুত্ব না দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে নানাভাবে বৈষম্য করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB। এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে REB ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করার দাবি জানানো হয় সমাবেশে। হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি শতভাগ বিদ্যুতায়নের নামে বিগত বছরগুলিতে যারা করেছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এসে তাদেরকে পদোন্নতি দিয়ে আরো উপরের পদে নিছে, আর আমাদেরকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য উনি সবকিছু করতেছে। আমরা চাকরি ফেরত চাই না, কিন্তু এই সিস্টেমের সংস্কার চাই। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান দুর্নীতিবাজ, ওনাকে অপসারণ ব্যতীত কোনো সমাধানের আমরা চাই না। ঈদ সামনে রেখে 28 মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানার মালিকরা শুধু বিদেশ নয়, ঢাকার বাইরেও যেতে পারবেন না বলে কঠোর বার্তা দেন উপদেষ্টা। সিদ্ধান্ত হয়েছে যে ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে যে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে। মালিকদের আমি অনুরোধ করছি, যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন, অথবা আপনাদেরকে জেলে যেতে হবে। এবং আমি এটা ধমকি দিচ্ছি না, ওয়ারেন্ট জারি আছে, আমরা ওয়ারেন্টটা এক্সিকিউট করছি না। আর বিদেশে যাওয়ার কথা কালকে আবার বলেছি, নট এ সিঙ্গেল পার্সন উড লিভ। কয়েকজনকে আমি বলেছি আপনারা ঢাকা শহর ছাড়তে পারবেন না। ঈদ যাত্রায় আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে 31 মের টিকিট। ভোগান্তি কমাতে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে। প্রথম আধা ঘন্টায় প্রায় 30 লাখ হিট পড়েছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। আগামীকাল দেয়া হবে 1 জুনের টিকিট। কমলাপুর রেল স্টেশন ব্যবস্থাপক জানান, বিক্রি শুরুর প্রথম আধা ঘন্টায় 30 লাখ যাত্রী রেল সেবা অ্যাপে টিকিট কেনার চেষ্টা করেন, যা আজকের দিনের সর্বোচ্চ। প্রতিদিন সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল আর দুপুর থেকে মিলবে পূর্বাঞ্চলের টিকিট। এবার 2 অঞ্চল মিলে আন্তনগর ট্রেনের সিটের সংখ্যা 33,000-এর বেশি। যাত্রী চাপ বিবেচনায় ঈদ যাত্রার 2 ঘন্টা আগে দেয়া হবে 25% স্ট্যান্ডিং টিকিট। তবে কমলাপুর রেল স্টেশনে অনলাইনে টিকিট কাটার ভেন্ডিং মেশিন বসানো হলেও বন্ধ রয়েছে মেশিন। সকাল 8 ঘটিকা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত প্রায় 30 লাখ যাত্রী টিকিট ক্রয়ের উদ্দেশ্যে ছারবারে হিট করেছে। আমাদের কোটা ছিল পশ্চিমাঞ্চলের, যেহেতু সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে, 17,000 প্লাস আমাদের আসন ছিল। ওটার এগেনস্টে প্রায় 30 লাখ যাত্রী টিকিট ক্রয়ের চেষ্টা করছে, সার্ভারে হিট করেছে আর কি। আর অসঙ্গতির বিষয়ে
কোনো তথ্য আমাদের কাছে অভিযোগ আসেনি। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। এর আগে সকাল 10টায় দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হন তারা। সংস্থাটির পরিচালক রফিকুজ্জামান রুমি সহ অন্যান্য কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগ, এনসিটিবিকে কাগজ সরবরাহে 400 কোটি টাকা কমিশন নিয়েছেন। এছাড়া ডিসি নিয়োগে তদবির সহ নানা অভিযোগ আছে এনসিপির সাবেক এই নেতার বিরুদ্ধে। অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডক্টর মাহমুদুল হাসানের বিরুদ্ধে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যদি ডিসি নিয়োগের ক্ষেত্রে কারো এরকম ভূমিকা থাকে যে কেউ 64 জেলার ডিসি নিয়োগ করছে, মহাশক্তিশালী কাউকে হতে হবে। তো এটা আসলে যেটা সম্ভাবনার সম্ভবপরতার একদমই বিপরীত একটা জিনিস। যারা বোঝে আর কি এই জিনিসগুলো তারা হাসিয়ে ধরনের সংবাদ শুনে, যেটা আসলে সম্ভবই না। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদা রহমানকে জামিন দেন আদালত। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা 1 বছর স্থগিত করে সরকার। 17 বছর পর 6 মে বেগম জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। তার আইনজীবীরা বলছেন, রাজনীতি থেকে জিয়া পরিবারকে দূরে রাখতেই তারেক রহমান ও তার স্ত্রীকে সাজা দেওয়া হয়। আপিল শুনানি হলে খালাস পাবেন তারেক জুবাইদা দম্পতি। কুচকুচে কালো পানিতে ভেসে যাচ্ছে ময়লার ভেলা। উৎকট দুর্গন্ধ তো আছেই, বলছি দূষণে জর্জরিত বুড়িগঙ্গার কথা। দিনের পর দিন ঢাকার ডাম্পিং হিসেবে ব্যবহৃত হতে আপন রূপটাই হারিয়ে ফেলেছে এই নদী। এমনকি তলদেশের 15 ফিট নিচেও মিলছে প্লাস্টিকের বর্জ্য। প্রিন্স আরফিন এবং মোবারক হোসেন শোভর তোলা ছবিতে মৃতপ্রায় বুড়িগঙ্গার হয়ে বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। বুড়িগঙ্গার এক ভাসমান ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে আমি এরকম 90 জন ময়লা প্রতিদিন বুড়িগঙ্গায় ফেলা হয়, যার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যার কারণে বুড়িগঙ্গা নদীর দূষণের হার দিনকে দিন যেভাবে বাড়ছে, তাতে এই নদী কতটা বেঁচে থাকবে তা নিয়েই রয়েছে সংশয়। সদরঘাট, ওয়াইজঘাট সহ নানা স্থানে সুয়ারেজ লাইন দিয়ে নদীতে পড়ছে পুরো ঢাকা সিটির অপরিশোধিত ময়লা পানি। দীর্ঘদিনের অত্যাচারে এখন নদীর পানি যেন এসব পানির চেয়েও বেশি কালো আর দুর্গন্ধযুক্ত, যার প্রভাবে বুড়িগঙ্গার বড় অংশেই দেখা মেলে না জলজ প্রাণীর। যদিও এলাকাবাসীর এক সময়ের মিঠা পানির মূল উৎসই ছিল এই নদী। পরিষ্কার আসলে শিকদারে যদি রাস্তাটা না দিত, খালের উপরে দেওয়া মাটি ফেলা, তাহলে এই নদীটা মরতো না। যত দখল কন, যত কিছুই কন, সবকিছু একমাত্র ময়লার কারণে। কথা আছে না যে হবু চাঁদের দেশে রাবু চাঁদের বাসা, তার মানে কি জানেন? হবু চাঁদের দেশটা হলো ছোট, রাক্ষসগুলা অনেক বড়। দশক মাটির নিচে মাছ দেখছি, হরি মাছ ধরিয়ে খাইছি। এখন এই নদীতে মাছ তো বলো, মাছের খয়সও নাই। এখন ওই যে বোতল টোতল ময়লা টোকায় ওই গরিব মাসে টুকটাক কামাই করে। সব মিলিয়ে বুড়িগঙ্গার পাড়ে দাঁড়াতেই যেন দম বন্ধ হওয়ার জোগাড়। এ দায় কার? বিশেষজ্ঞরা বলছেন, ময়লা ফেলেই ধীরে ধীরে নদী ভরাট করেছে দখলদাররা। নদীগুলোতে মাছের পরিবর্তে এখন প্লাস্টিকের বোতলের পরিমাণ বেশি। আমরা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরীর বিভিন্ন পয়েন্টে মাটি খনন করে সেখানে 15 ফিট গভীর পর্যন্ত প্লাস্টিকের অবস্থান আমরা লক্ষ্য করেছি। 2023 সালে বুড়িগঙ্গা দখল দূষণের জন্য প্রায় 28টি শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনাকে দায়ী করে বাংলাদেশ নদী রক্ষা কমিশন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বারবার ল চেঞ্জ করা, বারবার একটা নতুন নতুন জাজমেন্ট না, বরং যা আছে ওটাকে কি ইমপ্রুভমেন্ট আছে আপনাকে এটা ট্র্যাকিংয়ের মধ্যে থাকতে হবে। নদী রক্ষা কমিশন যিনারা আছেন ওদের
প্রতি মাসে মাসে যদি ইমপ্রুভমেন্ট রাষ্ট্রীয়ভাবে দেখানো যায় এবং এক্সিকিউটিভ কি করছে সেটা হলো ফোকাস করতে হবে। পয়বর্জ্য কিংবা রাসায়নিক বর্জ্য যেন নিষ্কাশন ছাড়া নদীতে না ফেলা হয় তা নিশ্চিত করার পাশাপাশি যারা নদীতে ময়লা আবর্জনা ফেলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি সর্বসাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পানি আইনের নীতিমালা তৈরি না হলে সরকারের কাঠামো বদল হবে না, তাই নদী সংরক্ষণ ও দূষণমুক্ত করতে পানি সম্পদ মন্ত্রণালয় শিগগিরই পানি আইন নীতিমালা প্রকাশ করবে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে রাজধানীর একটি হোটেলে ওয়াটার রিইউজ অ্যান্ড রিসাইকেল শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানা হাসান বলেন, শিল্প কারখানাগুলোর দূষণে মারা গেছে ঢাকার 4টি প্রধান নদী। তাদের সংরক্ষণে 2026 সালের মধ্যে প্রকল্প তৈরি করা হচ্ছে। একই সঙ্গে অক্টোবরের মধ্যেই ওয়ার্ল্ড ব্যাংক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ চুক্তিতে তুরাগ নদী সংরক্ষণের কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি। এদিকে বুড়িগঙ্গা নদী রক্ষায় 42টি টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে ঈদের পরে চুক্তি হবার কথা রয়েছে। So before the upcoming Eid, we are sitting with the 42 polluters, of which 32 actually claim to have ETPs. We are now in the stage of developing the DPP. So we'll go for action after all these formalities, hopefully by October. Turag is comparatively more manageable than Buriganga, but at the same time, we are developing a program for freeing all 4 major rivers of Dhaka from pollution and encroachment, where both World Bank and ADB have agreed to help us, but that process will start only in 2026. দুপুরের সময় আরো থাকছে। প্রস্তুতির সিরিজে আজ ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে মাঠ বাঁচানোর মিশন টাইগারদের। টেস্ট খেলুড়ে দেশকে হারাতে মরিয়া স্বাগতিকরা। ঈদুল আজহা সামনে রেখে রাজশাহী বিভাগের 8টি জেলায় প্রস্তুত করা হয়েছে 43 লাখ কোরবানির পশু। বাড়তি যত্ন নিচ্ছেন এই অঞ্চলের খামারিরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী অঞ্চলের প্রায় বাসাবাড়িতে 1-2টি করে দেশি গরু, খাসি, মহিষ লালন পালন করছেন খামারিরা। তবে বড় বড় খামারগুলোতে শাহিওয়াল, সিন্ধি, রেড চিটাগাং, পাবনা ব্রিড ও মীর কাদিম সহ নানা জাতের গরু কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে হিষ্টপুষ্ট করা হচ্ছে। খেয়ার খাওয়াইতেছি, বুসি খাওয়াইতেছি, পাশাপাশি গরু জানি ডিস্টার্ব না হয়, পেট গরম না হয়, আমরা হলো প্যারা খাওয়াইতেছি। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর সিটি হাট সহ বিভাগের 8টি জেলার হাট ও খামার থেকে ব্যাপারীরা কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। দাম খুব বেশি, মানে কোনো মাপে নাই। সুন্দর বেশি কুরবানির লেগে, এগুলোর লেগে দাম বেশি, যেগুলো পুষা হলে কম দাম। সীমান্ত এলাকায় কড়া নজরদারি থাকায় প্রতিবেশী দেশ থেকে পশু না আসায় দেশি গরুর খামারিরা এবার ভালো দাম পাবেন এমন প্রত্যাশা প্রাণী সম্পদ বিভাগের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। যশোর বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান। এ সময় শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর সাফল্য তুলে ধরে তিনি বলেন, 3 বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় সম্পর্ক আগের চেয়ে অনেক সুদৃঢ় হয়েছে। আকাশে গর্বের গর্জন আর প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বিমান বাহিনীতে সদ্য কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের দৃপ্ত পদচারণা। আকাশ জয়ের স্বপ্ন নিয়ে বিমান বাহিনীতে ভর্তি হওয়া 46 জন ক্যাডেট কমিশন লাভের মধ্য দিয়ে নতুনভাবে যুক্ত হলেন স্বদেশ প্রতিরক্ষার কাজে। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 3 বাহিনীর পরিধি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন ফাইটার বিমান যুক্ত হওয়ায় বাড়ছে আকাশ প্রতিরক্ষার সক্ষমতা। বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অফ জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বর্তমান সরকার প্রতিটি বাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিগত উৎকর্ষতা সাধনে কাজ করে যাচ্ছে।
এরই অংশ হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীতে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট স্কোয়াড্রন এবং নতুন ফাইটার স্কোয়াড্রন সংযোজন, গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স ব্যবস্থা শক্তিশালীকরণ এবং উন্নত অপারেশনাল প্রস্তুতির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আমরা সকলেই একমত পোষণ করেছি। পরবর্তীতে প্রশিক্ষণকালীন কৃতিত্বের জন্য নবীন অফিসারদের মাঝে ট্রফি ও ব্যাজ বিতরণ করে দেওয়া হয় সম্মানসূচক তরবারি। সেরা স্কোয়াড্রন চ্যাম্পিয়ন হওয়ার খেতাব লাভ করে বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রন। এ সময় উচ্ছ্বাসিত ক্যাডেটরা দেশ রক্ষায় সর্বাত্মক নিয়োজিত থাকার আশা ব্যক্ত করেন। আমার এই অর্জনের পিছনে শুধু আমার একার নয়, বরঞ্চ আমার সকল প্রশিক্ষণার্থী, আমার সাথে যারা ছিলেন তারা সবসময় আমাকে উৎসাহ দিয়েছে। ছোটবেলা থেকেই উড়ন্ত বিমান দেখে মনের কোণে যে স্বপ্ন আমি বুনেছিলাম তা আজ বাস্তবে রূপান্তরিত হয়েছে। আমি আমার এই অসাধারণ অর্জনের জন্য আমার বাবা মা, আত্মীয় স্বজন সহ সর্বোপরি বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কুচকাওয়াজ শেষে ফ্লাইং পোস্ট ও অ্যারোব্যাটিক প্রদর্শনীতে প্রকাশ পায় বিমান বাহিনীর কৌশলগত দক্ষতা ও আধুনিকতার পরিচয়। আদনান তুর্য, সময় সংবাদ, যশোর। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সমস্যার সমাধান এই বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিরলসভাবে কাজ করেছি এবং আমি আনন্দিত যে এই ব্যাপারে আমরা এখন একটা আন্তর্জাতিক কনসেনসাসে পৌঁছেছি। আপনারা জানেন জাতিসংঘের মহাসচিব তিনি এসেছিলেন মার্চ মাসে এবং তিনি দ্ব্যর্থহীনভাবে বলে গেছেন যে এই সমস্যার সমাধান কেবলমাত্র মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। তৃতীয় যে কাজটি আমাদের সামনে ছিল সেটা হচ্ছে প্রত্যাবাসনের প্রথম যে পদক্ষেপ, মানে কারা ফেরত যাবে সেটা, সেই সম্পর্কে একটা মায়ানমার সরকারের থেকে সিদ্ধান্ত নিয়ে আসা। 2017 সালে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপরে আমরা 8 লক্ষ রোহিঙ্গাদের নাম কয়েক দফায় মায়ানমার সরকারের কাছে পাঠাই ভেরিফিকেশনের জন্য। গত 8 বছর ধরে এই ভেরিফিকেশনের ব্যাপারে কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। গত ফেব্রুয়ারিতে মায়ানমার জান্তা প্রধানের স্পেশাল এনভয় তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং তাতে তারা প্রথমবারের মতো ইঙ্গিত করেন যে এই 8 লক্ষ রোহিঙ্গাদের মধ্যে 2.5 লক্ষের ভেরিফিকেশনের কাজ তারা সম্পন্ন করেছেন এবং এর মধ্যে 1,80,000 তারা প্রত্যাবাসনযোগ্য হিসেবে নির্ণীত করেছেন। আর বাকি 70,000-এর সমস্যা ছিল ছবি এবং কিছু তথ্য নিয়ে, সেগুলো তারা আমাদের সঙ্গে বসে নিরসন করবেন। এই সিদ্ধান্তটি বিমস্টেক বৈঠকের গত মাসে আমি এবং মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে এটা আমরা অ্যানাউন্স করি। এর ফলে আমরা প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের প্রথম তালিকা লাভ করি। সুতরাং আমরা 3টা কাজ গত 7-8 মাসে সম্পন্ন করেছি, যেটা আগের 7 বছরে হয়নি। এগুলো ছিল প্রত্যাবাসনের জন্য অত্যন্ত জরুরি কাজ। এরপর হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া, আপনি কিভাবে পাঠাবেন এবং সেখানে আপনাকে যে বাস্তবতাটা আমরা মুখোমুখি হয়েছে সেটা বিচার করতে হবে। সেটা হচ্ছে মায়ানমার সরকারের দখলে প্রায় 90% রাখাইন আর নেই। এটার অধিকার নিয়ে নিয়েছেন আরাকান আর্মি এবং সেই সাথে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব। সেই আলোচনা আমরা একই সমান্তরালে চালু করেছি
আলোচনা চলছে। আমাদেরকে আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। একই কথা আমাদেরকে মায়ানমার সরকারও উল্লেখ করেছে। যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন। আপনারা জানেন আরাকানের যুদ্ধাবস্থা এখনো নিরসন হয়নি। ফরেন সার্ভিস একাডেমিতে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বক্তব্য রাখছেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। খেলার খবর, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে টাইগাররা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। শারজায় দ্বিতীয় ওয়ানডেতে লজ্জা সঙ্গী হয়েছে টাইগারদের। 2 ম্যাচ শেষে 1-1 সমতায় আছে দুদল। পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তির কথা ভেবে আরব আমিরাত সিরিজে যুক্ত করা হয় আরও একটি টি-20 সিরিজ নিশ্চিত করতে। এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে আছে লিটনের দল। দ্বিতীয় ম্যাচের বোলিং ফিল্ডিং এর হাস্যকর ভুলগুলো শুধরে এ ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া সফলতারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইশরাককে মেয়রের চেয়ারে বসাতে 7ম দিনের মতো রাজপথে সমর্থকরা। এবার মৎস্য ভবন মোড় অবরোধ, বন্ধ যান চলাচল। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ কাল। ইসি পুনর্গঠন ও স্থানীয় ভোটের দাবিতে নির্বাচন ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয় বলছেন নেতারা। এবং নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপি নেতা জয়নুল আবদিন। ষড়যন্ত্র থেকে বাঁচাতে অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান নেতাদের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।